নমস্কার। খবরদার কথা নয়। আজকের এই সন্ধ্যায় দূরের এবং কাছের শ্রোতাদের এবং দর্শকদের আমাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটা বাংলাদেশ পর্যায়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা আপনাদের কাছে যাই নানা রকম অনুষ্ঠান নিয়ে। আজকে বাংলাদেশ সম্পর্কে বলব, জিজ্ঞেস করব, জানবো এবং বাংলাদেশ সম্পর্কে আমাদের সবসময় উৎসাহ রয়েছে। এই উৎসাহ নতুন নয়। আর এর পেছনে অন্যতম কারণ বাংলাদেশ স্বাধীন পূর্ব বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সময় থেকে বাংলাদেশ হওয়ার সময়ের মাঝে ত্রিপুরা তো বটেই, ভারতবর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মুক্তিযুদ্ধ আন্দোলন। সেজন্য বাংলাদেশ সম্পর্কে আমাদের আগ্রহ সবসময়, এবং বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদ পদত্যাগ করার পর যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমাদের জানতে ইচ্ছে করছে, এবং সেই জন্য আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তবারক হোসেন মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। শুধু প্রথম না, এই প্রথম কথা বলছেন তা না, তিনি এর আগেও একাধিকবার আমাদের সঙ্গে কথা বলেছেন। অত্যন্ত সুন্দর কথা বলেন, আপনারা জানেন। তাই তার কাছেই প্রথম বলি যে খবরদার কথা নয় আমাদের অনুষ্ঠানে আসার জন্য তাকে কৃতজ্ঞতা জানায়। তবারক দাদা, আপনাকে প্রথম প্রশ্ন রেখে যাই, সরাসরি চলে যাই প্রশ্নে। সেটা হচ্ছে, হ্যাঁ, শেখ ঠিক আছে। হাসিনা ওয়াজেদ পদত্যাগ করার পর, যদিও এখন উনি আদৌ পদত্যাগ করেছেন কিনা এই নিয়ে একটা বিতর্ক রয়েছে, বিতর্ক শুরু হয়েছে। সে যাই হোক, ওই ঘটনাবলী ঘটে যাওয়ার পর, ছাত্র আন্দোলন বা ইত্যাদি ঘটে যাওয়ার পর এই মুহূর্তে বাংলাদেশ কেমন আছে? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে। শেখ হাসিনা পদত্যাগ করার পর উনি দেশ ছেড়ে চলে গেছেন। পদত্যাগ করেননি বলে একটা গুজব বর্তমানে বাজারে আছে, কিন্তু সেটা গুজবটা যে সত্য নয়, সেটা শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে প্রথম স্ট্যাটাসটা দিয়েছিলেন তার ফেসবুকে, তখনও তিনি বলেছিলেন উনি পদত্যাগ চলে এসেছেন এবং ওর মা আর রাজনীতিতে উৎসাহী নয়। যাই হোক, উৎসাহী হবেন কি হবে না সেটা পরের কথা, তবে উনি যে পদত্যাগ করেছেন সেটা নিশ্চিত। এবং তাছাড়া দেশের রাষ্ট্রপতি এই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, এবং পদত্যাগ পত্র গ্রহণ করার পর এই পরিস্থিতিতে কি করা যায় সেই মর্মে সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়েছেন। এই আগেরই সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ একটা মতামত দিয়েছেন যে এই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই, এবং সেই অনুযায়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে বা দেশ পরিচালনা করছে। না, আপনি যে প্রশ্ন করেছেন আমরা কেমন আছি, আর দ্বিবিধ উত্তর দেয়া যায়। আচ্ছা। ভালো আছি, পুরো ভালো নেই। আচ্ছা। পুরো ভালো নেই এই কারণে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আহ হঠাৎ করে তো উনি চলে গেলেন, এবং একটা গণজোয়ার বা গণ অভ্যুত্থানের কারণ সামনে তাকে পদত্যাগ করে চলে যেতে হলো, দেশ ত্যাগ করতে হলো। হুম। এই অবস্থায় আমরা 3 দিন প্রায় সরকারবিহীন ছিলাম। 3 দিন পরে প্রফেসর ইউনূস বিদেশ থেকে আসলেন, আসার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। কিন্তু ইতিমধ্যে যে জিনিসটা ঘটে গেছিল সেটি হচ্ছে মারাত্মক বাংলাদেশের জন্য, কারণ আমাদের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে সব দেশেই মূল শক্তিটা হচ্ছে পুলিশ বাহিনী। কিন্তু বাংলাদেশে পুলিশ দাঁড়িয়েছিল জনতার সামনে, জনতার শত্রু হিসাবে, যার ফলে অনেক থানা আক্রান্ত হয়েছে, পুলিশ বাহিনী পালিয়ে গেছে। পুলিশ বাহিনী বেশ কিছুদিন একেবারে নিষ্ক্রিয় ছিল,
যার ফলে আইন শৃঙ্খলা যে অবস্থাটা সেটা প্রায় ধসে পড়েছিল। যাই হোক, আস্তে আস্তে পুলিশ বাহিনীকেও পুনর্গঠন করা হচ্ছে, তার সাথে সাথে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড, হুম। আনসার, এদেরকে নিয়ে মোটামুটি দেশটা পরিচালনা হচ্ছে। কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল মানুষের কিছু আহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার ঘটনা, এমনকি গণপিটুনিতে মানুষ হত্যা করার ঘটনাও ঘটছে, যা আমাদেরকে বেশ উদ্বেগে রাখছে। আমরা আশা করি আস্তে আস্তে এই সরকার তার শক্তি অর্জন করবে এবং এর মধ্য দিয়ে অবস্থার উত্তরণ ঘটবে। কারণ যে অবস্থা দাঁড়িয়েছিল, এই অবস্থায় বর্তমানে যা হচ্ছে তার কোনো বিকল্প ছিল না। কারণ হুম। প্রধানমন্ত্রী যদি দেশ ছেড়ে চলে যান, হুম। স্বাভাবিকভাবেই তার মন্ত্রিসভা অকেজ হয়ে যায়। এই অবস্থায় যে যদি বিশৃঙ্খলা কিছু হয়, সেটাকে সহ্য করা ছাড়া কোনো বিকল্প ছিল না বা নেই বলেই এই অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। এবং সেখানেও আবার সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিয়ে এটা বৈধতা অর্জন করা হয়েছে। আচ্ছা দাদা, যে ঘটনাটা চট্টগ্রামের দিকে ঘটছে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে বান্দরবন, এই সমস্ত জায়গায় অবরোধ টবরোধ চলছে, এইগুলি বন্ধ করা, বা ওইখানে দীর্ঘদিন ধরেই তো চাকমারা রয়েছেন, তাদের ভেতরে যে এখন ঢুকেছে, যে বাইরের থেকে বহিরাগত সেটলার বলা হচ্ছে, যাদের জিয়াউর রহমানের সময় ওখানে রিহ্যাবিলিটেশন দেওয়া হয়েছিল, এই যে সংকটটা, এই সংকটটা কি অবস্থায় আছে এখন? উপজাতিরা কি দুর্ভাগ্যজনক। হ্যাঁ, উপজাতিরা কি কোনো সমস্যায় রয়েছে ব্যাপক? আমি বলছি, দুর্ভাগ্যজনক ভাবে এই যে পার্বত্য চট্টগ্রামের আমরা তিনটি জেলা, হুম। আপনি ঠিকই বলেছেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই তিনটি জেলায় বাঙালি অনুপ্রবেশকারী বা পরবর্তীকালে যাদেরকে বলা হয় সেটেলার, হুম। সেটেলারদের প্রবেশ করার পরে হ্যাঁ। এবং আরো যাতে ওই যে আদিবাসী যে সম্প্রদায় আছে, কেবল হুম। চাকমা সম্প্রদায় না, ওইখানে সব মিলিয়ে বোধহয় 20-25টি সম্প্রদায়ের বাস। চাকমারা প্রধান, কিন্তু হুম। ত্রিপুরা আছে, আহ, অনেক নাম হয়, ওগুলো মুখস্থ করা হুম। মুশকিল। হ্যাঁ, এরা অনেকেই আছে, অনেক আদিবাসী গোষ্ঠী আছে, এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টিয়ানও আছে। সব মিলিয়ে সেখানে ওরা আদিবাসী, তারা নিজেরা আলাদা, এটা মানে পরিচয় তাদের। তো এটা ঠিকই যে অনুপ্রবেশ বা বাঙালি প্রবেশ যেটা, সেটা কিন্তু জিয়াউর রহমানের আমলে বেগবান হয়। পরবর্তীকালে এই নিয়ে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সবসময় বিরাজমান ছিল। খুব প্রয়োজন ছিল কি এটা? দুর্ভাগ্যজনক ভাবে এই সমস্যা, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে ওই সময়ে ঘটনা হচ্ছে যারা ভূমিহীন মানুষ, হুম। তারা ওইখানে অনেক ভূমি অব্যবহৃত পড়ে আছে। হুম। তারা তো এই দেশের মানুষ, তারা মনে হুম। করেছে এটাও আমাদের দেশের অংশ, অতএব আমি সেখানে বসবাস করতে পারি। হুম। এবং সেইখানে হয়তো মানে ক্ষমতাসীনদের কাছ থেকে ইন্ধন ছিল, যার ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন সেখানে উপজাতি যারা বা আদিবাসী যারা, আমরা হুম। উপজাতি না বলে তাদেরকে আমরা আদিবাসী বলি, হুম। আদিবাসী যারা, তারা কিন্তু সেখানে সশস্ত্র লড়াই করেছে। হুম। বাঙালিদের সেখান থেকে হটিয়ে দেওয়ার জন্য সশস্ত্র লড়াই করেছে। তো সেই লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াইটা শেষ করার জন্য একটা ধন্যবাদ দেওয়া যায় শেখ হাসিনাকে, কিন্তু সেই ধন্যবাদটা পুরো দেব না অর্ধেক দেব সেটা নিয়ে প্রশ্ন আছে। হুম। তো কারণ বলছি, উনি প্রথমবার যে সময় ক্ষমতায় আসেন, হুম। তখন আসার পরে কিন্তু উনি হয়তো আন্তরিকভাবে এটা চেষ্টা করেছিলেন হুম। এই সমস্যাটা সমাধান করার। এই জন্য উনি পার্বত্য চট্টগ্রামে একটা চুক্তি করেছিলেন, শান্তি চুক্তি। হুম। এবং মনে মনে এই শান্তি চুক্তি করার পরে অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাকে বলা হয়েছে যে হয়তো উনি নোবেল পুরস্কার পাওয়ার
মতো একটা কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো এই চুক্তিতে অনেক কিছু ছিল, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, যেটা পাহাড়িদের ভূমি ব্যবস্থাপনা, হুম সেই ভূমি ব্যবস্থাপনার জন্য একটা সাব কমিটি করা হয়েছিল, হুম জেলা পরিষদ করা হয়েছিল, হুম এবং মোটামুটি পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যে একটা সম্প্রীতির আবহ বিরাজ করছিল। হুম কিন্তু এই চুক্তিটা পুরোপুরি পালিত হয়নি। প্রথমবারে আসার পরে তো পরবর্তীকালে আবার ইয়ে 2015 2024 পর্যন্ত উনি ক্ষমতায় থাকলেন। সেই সময়ে কিন্তু পাহাড়িরা অভিযোগ করতে থাকলেন যে তাদের সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিটা বাস্তবায়ন করার ব্যাপারে সরকার আন্তরিক না। বিভিন্ন সময়ে আপনার ভূমি ব্যবস্থাপনার ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছিল। কমিশনের কিছুদিন পর পর কমিশনের প্রধানের পরিবর্তন হয়েছে, কমিশনের পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্যা যেখানে সেই যেই তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে, ভূমি ব্যবস্থাপনার কোনো অগ্রগতি হয়নি। হুম যার ফলে যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল বাঙালি এবং আদিবাসীদের মধ্যে, যে আহ, সম্প্রীতি সৃষ্টি হবে, যে সম্প্রীতির বাতাবরণের একটা ইয়ে আশা জেগেছিল, সেই হুম। আশাটা কিন্তু ইয়ে হয় নাই, আশা বাস্তবায়িত হয় নাই। যার ফলে একটা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব কিন্তু সবসময় বিরাজমান ছিল। এখন যে মাঝে দাদা মধ্যেই অভিযোগটা সেখানে উঠছে, এখন যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে মানে সেনাবাহিনী ওখানে সেটেলারদের পক্ষ নিয়ে কাজ করছে, এই অভিযোগটা কতটুকু সত্য? কাজ করছে। প্রশ্নটা হচ্ছে, শুনেন আমি এই কথাটা বলি। হ্যাঁ। ঘটনাটা সূত্রপাত আপনারা জানেন যে হয় যে বুধবারে একজন লোক এটা মোটর সাইকেলের হ্যাঁ। আহ কাছে আক্রান্ত হয়। কথা হচ্ছে যে সবাই বলেছেন যে আদিবাসীরা গণপিটুনির শিকার হয়েছে মামুন নামে একটা লোক। হুম কিন্তু মামুন যে গণপিটুনির শিকার হয়েছে, যদি গণপিটুনির শিকার হয় তাহলে তো ইয়ে থাকবে, প্রত্যক্ষদর্শী থাকবে। তো হুম সেটা কিন্তু জানা যায় না যে কে কে দেখেছে। এমনকি মামুনের স্ত্রী কয়েকদিন পরে আদিবাসী এবং আদিবাসী এবং কয়েকজন বাঙালির বিরুদ্ধেও সে মামলা করেছে। হুম গতিকে সে যে গণপিটুনির শিকার হয়েছিল সেটা বলা মুশকিল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পরদিনই দিঘিনালায় আহ ইয়ে হলো, ওই যে একটা মিছিল হলো, হুম মিছিল বের হলো দুই দিকেই, বাঙালি এবং আদিবাসীদের মধ্যে। সেই মিছিলের মধ্যে কিছু গন্ডগোল হলো, এবং দেখা যায় যে ঘটনা ঘটেছে যে মামুন হত্যা বা মামুনের নিহত হওয়ার যে ঘটনাটা সেটা ঘটেছে কিন্তু খাগড়াছড়ি সদরে। হুম কিন্তু দিঘিনালায় সেখানকার উত্তেজনাটা খুব বেড়ে গিয়েছিল। হুম যাই হোক, এই যে দিঘিনালার উত্তেজনা বাড়লো, হুম বৃহস্পতিবার দেখা গেল মিছিল বের করে হুম পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়। এখান থেকেই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে রাত্রিবেলা দেখা যায় যে সদরে এবং আহ সেনাদের সাথে আবার আদিবাসীদের গুলি হয়। এইখানে একটি বক্তব্য এসেছে আদিবাসীদের পক্ষ থেকে হুম যে তারা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় তারা পাহারা দিচ্ছিলেন, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সন্দেহ পোষণ করে তাদের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। উভয় পক্ষে গোলাগুলি হয় এবং আহ 3 জন মারা যায়, এবং 3জনই হচ্ছে আদিবাসী, 2জন চাকমা, 1জন ত্রিপুরা। এবং পরদিন আবার এই রাঙামাটিতে আদিবাসীরা এই ঘটনার প্রতিবাদে মিছিল বের করে, এবং সেইখানেও আবার ঘটনা ঘটে যে আরেকটা কাউন্টার মিছিল বের হয়, এবং সেই মিছিল থেকে একজন মারা যায়। এই নিয়ে 4জন আদিবাসী এবং 1জন বাঙালির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আদিবাসী যারা আছেন তাদের পক্ষে থেকে একটা বক্তব্য এসেছে এরকম ভাবে যে সেনাবাহিনী এখানে সেটেলারদের পক্ষে, অথবা সেটেলারদের পক্ষে না বলে এভাবে বলা যেতে পারে আদিবাসীদের বিরুদ্ধে। পক্ষ বিপক্ষ আমরা কাউকে বললাম না, হুম আদিবাসীদের বিরুদ্ধে। এর পেছনে একটি কারণ তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন যে জিয়াউর রহমানের আমল থেকে এইখানে সেনাবাহিনী একটা বিপুল অংশ হুম সেইখানে এই 3 জেলা সদরে হুম ইয়ে করে আছে,
ঠিক। এদেরকে প্রত্যাহার করার জন্য চুক্তি যেটা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সেখানেও গিয়েছিল যে এদেরকে প্রত্যাহার করা হবে, হুম কিন্তু দেখা গেল যে প্রত্যাহার হয় নাই। ইদানিংকালে এই নতুন সরকার আসার পরে এই দাবিটা হয়তো আবার জোরদার হবে। হুম এবং এদের বক্তব্য হলো যে এই দাবি যাতে জোরদার না হয়, হুম সেনাবাহিনী এইখানে যেন অপরিহার্য, এইটা প্রমাণ করার জন্য সেনাবাহিনী এই কাণ্ডটা ঘটানোর পেছনে কাজ করেছে, এই ধরনের মনোভাব। আর এটা সত্যি কি আমরা যেটা বলেছি, আমিও একজন বা কয়েকজন আমরা এই নিয়ে একটা স্টেটমেন্ট করেছি, হুম আমিও তার মধ্যে সিগনেচার করেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে নিরপেক্ষ তদন্ত করে, হুম একেবারে নিরপেক্ষ তদন্ত করে আসলে দোষী কারা, এই মামুনকে হত্যা করলো কে, অথবা এই যে এর মধ্যে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি সদরে প্রায় 120টা বাড়ি হুম পুড়িয়ে দেওয়া হয়েছে, হুম যে বাড়ি না দোকান, তার মধ্য থেকে 100টা বাড়ি বোধ হয় 78টা বাড়ি পাহাড়িদের, বাঙালিদের 24টা। তো এই যে, এবং একই অবস্থা হচ্ছে আপনার ইয়েতে, এই রাঙামাটিতে। হুম একদিক থেকে হলো বান্দরবানটা মোটামুটি শান্তিপূর্ণ, আচ্ছা এবং এরপরে কারফিউ 144 দ্বারা জারি করা হয়। 144 দ্বারা অবশ্যই কিছুক্ষণের জন্য ইয়েতে ছিল, খাগড়াছড়িতে বিরাজমান ছিল, হুম কিন্তু রাঙামাটিতে একদিন 144 দ্বারা পুরোপুরি ছিল। পরবর্তীকালে আদিবাসীরা হুম এই যে অবরোধের ডাক দেওয়ার ফলে 72 ঘন্টা অবরোধ হয়। তারপরে এটাকে আহ এই গন্ডগোলটাকে সীমিত করার জন্য বা শান্তির আবহ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা, হুম এর মধ্যে একজন হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন হচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ যিনি আহ স্থানীয় সরকার উপদেষ্টা, হুম আর পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত একজন উপদেষ্টা আছেন সেই, তারা সবাই সুপ্রতীপ চাকমা, তারা হুম সবাই সেখানে গিয়েছেন এবং পাড়ায় মহল্লায় তারা সব সব সম্প্রদায়কে নিয়ে সভা করেছেন। হুম এবং সভা করার পরে যাদের সম্প্রীতি কমিটি গঠন করে দেয়া হয়েছে হুম পাড়ায় মহল্লায়, সেইগুলা নিয়ে এখন যাতে সম্প্রীতি রক্ষা করা হয় তার তদারকি করা হচ্ছে, হুম এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সেই তদারকি করছে। দাদা, এই আপনার তো ফলে দীর্ঘ অভিজ্ঞতা। এই হ্যাঁ, অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই আমার একটা কোশ্চেন, যে এই সেনাদের কথাটা যখন এলো, আমি বলছি সেনাবাহিনীর হ্যাঁ, হাতে গ্রেপ্তার আর জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে এখন হুম। দেওয়া হলো, আপনার অভিজ্ঞতায় কি মনে করেন যে এটা বাংলাদেশ কি আবার সামরিক শাসনের দিকে যাওয়ার পথ ধরেছে? সম্ভাবনা না, আছে? সেটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারের কাছে কিন্তু অপশন খুব বেশি নেই। অপশন খুব বেশি নেই, তার কারণ হলো এখনো তারা কার্যকর কোনো পুলিশ বাহিনী কার্যকর, মানে পুরো কার্যকর করতে পারেনি। হ্যাঁ। কারণ পুলিশ বাহিনীর সংখ্যা কমে গেছে, পুলিশ বাহিনী অনেকে এখনো লুকিয়ে আছে। হুম শেষ সময়ে পর দেওয়া হয়েছিল জয়েন করার জন্য, হুম তারা যোগদান করেনি, যার ফলে এই যে পুলিশের কাজটুকু ইয়ে করার জন্য হয়তো সাময়িকভাবে এই ইয়েটা দেওয়া হয়েছে, 2 মাসের জন্য কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা। এবং কালকেও সেনা প্রধান বলেছেন যে আমরা রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করব না, হুম এই কথাটা কিন্তু গতকালকেই তিনি বলেছেন। এবং প্রধান উপদেষ্টার সাথে উনি সাক্ষাৎ করে আলোচনা শেষে রয়টারকে হুম, দেওয়া একটা ইয়েতে সাক্ষাৎকার। সাক্ষাৎকারে তিনি এটা করে বলেছেন। হুম হুম গতিকে আমি মনে করি হুম যে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মোক্ষম সময় ছিল কিন্তু 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত এই হুম সময়ে। হুম হুম সেই সময় যখন তারা সংযম দেখিয়েছেন, হুম আমার ধারণা হুম সেনাবাহিনী হয়তো সেনাবাহিনী শাসন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন, কিন্তু ক্ষমতা গ্রহণ করা যাকে বলে হুম। সেই পর্যায়ে বোধহয় বাংলাদেশের সেনাবাহিনী চিন্তা করছেন না বলেই আমার ধারণা। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন রয়েছে দাদা, সেটা হচ্ছে যে বাংলাদেশ বেতারে বাংলাদেশ বেতারে উর্দু সম্প্রচার শুরু হয়েছে বলে সরকারি ঘোষণা হয়েছে। এটা কি জামাত বা হিজবুত এখনো তাহলিল একটা এই চাপ ধরে- রয়েছে? না, জামাতের কাছ থেকে তা চাপ থাকতে পারে, কিন্তু উর্দুর এটা এখনো চালু হয় নাই। হয়নি। চালু হওয়ার বিষয়ে একটা প্রস্তাবনা এখনো ফাইনালাইজ হ্যাঁ। হয় নাই। হুম, কিন্তু ইয়েতে এই যে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু খুব ট্রল হচ্ছে, আচ্ছা, এটা এখন ভাইরাল হয় না। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশ বেতার যদি আরো 10টা ভাষার সাথে উর্দু চালু করেন আমাদের কোনো আপত্তি থাকার কথা না। যদি হিন্দি, তার পাশে হিন্দি থাকবে, আরবি থাকুক, উর্দু থাকুক, আহ ফ্রেঞ্চ থাকুক, ইংরেজি ভাষায় থাকুক, তাহলে ঠিক আছে। পাশাপাশি যদি না আরেকটা, হলে পরে আলাদা করে হঠাৎ করে উর্দু। আচ্ছা, হুম, একটা বলেন। নতুন একটা প্রশ্ন আসছে দাদা, সেটা হচ্ছে যে, বা শোনাও যাচ্ছে যে হ্যাঁ, পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বা আর্জি জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। এটা কি সত্যি ঘটনাটা? এটা এই দুর্ঘটনাটা আমাদের কোনো সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়নি। হুম। এটা ওই যে নেট দুনিয়ায় চলছে আর কি। আচ্ছা, এটা, এটা নেট দুনিয়ায় চলছে, কিন্তু আমাদের কোনো সংবাদপত্রে এই ধরনের কোনো খবর আমরা পাইনি। আচ্ছা। হ্যাঁ, হুম। আর অতি উৎসাহী কিছু লোক হয়তো পাকিস্তানের হাই কমিশনার সাথে আচ্ছা, দেখা করতেও পারেন, আমরা আচ্ছা, জানি না, অতি আমাদের উৎসাহী। ইয়েতে না। আচ্ছা, এটা ভালো বলেছেন। আরেকটা বিষয়, ঢাকা আর না, জাহাঙ্গীরনগর, হ্যাঁ, শোনেন ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুটো জায়গায় আপনিও উল্লেখ করেছেন দুটো গণপিটুনির ঘটনা ঘটেছে। এর ভেতরে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা বলে একজন আহ, ছাত্রনেতা নিহত হয়েছেন। সম্ভবত উনি হুম, আওয়ামী লীগ করতেন বা হ্যাঁ, কিছু করতেন, নিহত হয়েছেন। এরপরেই 19টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ এবং 10টি সরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা কি বাংলাদেশের রাজনীতির পক্ষে খুব একটা ভালো? না, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, মাঝখানে ইয়ে ডিস্টার্ব করছিল। হ্যাঁ, না, ঘটনা জাহাঙ্গীরনগরের হলো যে, যে হ্যাঁ, হুম, ওখানে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, ওই শামীম মোল্লা খুন হুম, হয়ে যাওয়ার পর, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে 19টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং 4টি সরকারি কলেজ ও 10টি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি বাংলাদেশের পক্ষে খুব একটা ভালো বলে মনে করছেন? আচ্ছা, প্রথমে আপনাকে আরেকটি কথা বলে রাখি। হুম, একটি ইয়ে হলো যে আজকাল আমাদের নেট দুনিয়ায় যে হ্যাঁ, কি হয়, যে খাগড়াছড়ির ঘটনা বা পার্বত্য চট্টগ্রামের ঘটনার হুম, ব্যাপারে হুম, বিবিসি একটা রিপোর্ট করেছে। আচ্ছা, বিবিসি একটা রিপোর্ট করে বলেছে যে 11 ধরনের গুজব ছড়ানো হয়েছিল, হুম, যার ফলে এই ঘটনাটা এগ্রেভেট করেছিল। আচ্ছা, কারণ কোনো কোনো জায়গা থেকে গুজব ছড়ানো হয়েছিল যে অমুক মারা গেছে, অথচ মরে নাই। কোনো জায়গায় বলা হয়েছিল যে অমুক ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে, এরকম ঘটনা ঘটে নাই। এইরকম ভাবে একটা আহ গুজব রটনা করা হুম, হয়েছিল বলে হুম, বিবিসি ফ্যাক্ট ফাইন্ডিং ইয়ে থেকে তারা বের করেছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা ঘটে। ঠিক, আর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জিনিস মূল দাবি ছিল, এক সময় দাবি উঠেছিল, যেহেতু ছাত্র রাজনীতিতে কলুষিত হয়ে গেছে। দেখেন, আমি নিজে একজন ছাত্র রাজনীতি করা মানুষ, হুম, গতিকে ছাত্র রাজনীতিকে আমি নিরুৎসাহিত করি না। কিন্তু গত 15 বছর না, গত 25 বছর ধরে আমাদের দেশে ছাত্র রাজনীতির নামে যা চলে আসছে, সেটা হচ্ছে রাজনীতি না, সেটা হচ্ছে ক্ষমতার দর্প দেখানো। একটি মাত্র দল, যে সময় ছাত্র বিএনপি ছিল, সেই সময়ে বিএনপির ছাত্র দল, তারা সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাঠি ঘুরাতো। ছাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ছাত্রলীগও সেইভাবে লাঠি ঘুরালো। এই যে লাঠি ঘুরানোর ফলে সমস্ত ছাত্র রাজনীতিটা কলুষিত হয়ে গেছে। ঠিক, আজকে এটা নিয়ে, হ্যাঁ, যেমন বুয়েটের প্রথমেই বলেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু ছাত্র রাজনীতি আবার এখন যারা ছাত্র আন্দোলন করেছেন বা এই যে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন, ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন, তারা বলছেন না, ইউনিভার্সিটিতে রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে। বিশেষ করে ইউনিভার্সিটি কেন্দ্রিক যেমন ছাত্র সংসদ গুলো, সেখানে নির্বাচন হবে, সেইখানে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে উঠবে। কিন্তু কোনো দলীয় রেজর ভিত্তি সেখানে ইউনিভার্সিটির মধ্যে থাকতে পারবে না। যদি দলীয় রেজর ভিত্তি থাকে,
তাহলে কিন্তু দেখা যাবে যে ক্ষমতাসীন দল সেখানে প্রভাব খাটাবে এবং অন্যদের উপরে নিপীড়ন চালাবে। তো এ নিয়ে কথাবার্তা হচ্ছে, এখনো পুরোপুরি কোনো শেপ পাওয়া যায় নেয়নি। দেখা যাক, বিতর্কগুলো আগাক, হয়তো একটা পর্যায়ে এসে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। তবে এটা ঠিক যে কোনো অবস্থাতে এই ছাত্র রাজনীতি যেভাবে কলুষিত হয়েছে, ঠিক। এই রাজনীতি চলতে দেওয়া যায় না। আচ্ছা। এই রাজনীতিকে আপনি বন্ধ করে সুস্থ রাজনৈতিক ধারায়, যেমন আমি আপনাকে বলি যে আইয়ুব খানের তো আমরা সমালোচনা বহু করেছি, হুম। এবং আইয়ুব বিরোধী আন্দোলনে আমরা আমাদের আন্দোলনের ফলেই আইয়ুবের পতনও ঘটেছে। হুম। কিন্তু আইয়ুব খানের আমলে সবসময়, তার সামরিক শাসনের আমলেও হুম। সবগুলো ছাত্র সংসদ চালু ছিল। সেইখানে আমরা ছাত্ররা ভোটাধিকার প্রয়োগ করতে পারতাম। আমাদের কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে নেতারা নির্বাচিত হতেন। সেই নির্বাচিত নেতাদের একজন হচ্ছেন মতিয়া চৌধুরী। সেই নির্বাচিত নেতাদের মধ্যে একজন হচ্ছেন আসম আব্দুর রব, অথবা সেই নির্বাচিত নেতাদের মধ্যে একজন আছেন বর্তমানে বিরোধী দলীয় মাহমুদুর রহমান মান্না বা তুফাইল আহমদ। এরাই কিন্তু ওইখান থেকে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন। আচ্ছা। ওদিকে ছাত্র রাজনীতি সুস্থভাবে চলে, হ্যাঁ, তাইলে স্বাস্থ্য রাজনীতি চালানো উচিত বলে আমি মনে করি। খুব সুন্দর। দাদা, সর্বশেষ প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে এলো। সংক্ষেপে যদি বলেন, বর্তমান প্রশাসনের প্রধান, নোবেল প্রাইজ প্রাপক যিনি রয়েছেন মোহাম্মদ ইউনিস, তার নেতৃত্বে যে সরকার চলছে, সে সরকার কবে নাগাদ গণতান্ত্রিক প্রথায় এই নির্বাচন করতে পারেন? আর যেহেতু অভিজ্ঞতার ভীষণ অভাব, তাতে জনগণ এই মুহূর্তে কতটা সন্তুষ্ট? জনগণের সন্তুষ্টির বিষয়টা হচ্ছে বলা বড় মুশকিল, কারণ আমরা তো এখানে কোনো জনমত জরিপ টরিপ সেইভাবে চালাই নাই। হ্যাঁ। তারপরেও দুই একটা জরিপ হয়েছে, যেটা সেখানে দেখা গেছে যে ৭৯ ভাগ ৮১ ভাগ লোকজন সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন। যাই হোক, এটা সত্যি যে প্রফেসর ইউনূসের তো রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, এবং তিনি রাজনীতির মানুষ না। কিন্তু যে অবস্থাটা হয়েছিল সেই সময়, যদি ইউনূসের মতো লোক এসে এখানে হাল না ধরতেন, তাহলে কিন্তু বাংলাদেশে পুরোপুরি রক্তগঙ্গা যাতে বলা যায় সেটা বয়ে যেত। আজকের ভোট বেরিয়েছে যে ৭৮১ জন ছাত্র বোধহয় শহীদ হয়েছেন এই ইয়ের সময়ে। কিন্তু কত ৭০০ সেখানে শহীদ হতো, কারণ দলীয় উপদলীয় কুন্দল বেড়ে যেত। এই একটা জায়গাতে হচ্ছে রক্ষা পেয়েছে বাংলাদেশ প্রফেসর ইউনূসকে পেয়ে। কতদিন তারা থাকবেন সেটা নির্ভর করছে তারা কিছু সংস্কার কাজ হাতে নিয়েছেন, সেই সংস্কার কাজগুলো সম্পন্ন করার পর। তবে কালকে আমাদের সেনাবাহিনী প্রধান একটি কথা বলেছেন যে আগামী ১৮ মাসের মধ্যে যাতে সরকার নির্বাচনের দিকে এগোতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। তো আমার মনে হয় আমরা ধরে নিতে পারি যে বছর দুয়েকের বেশি এই সরকার থাকবে না। ঠিক আছে। এর মধ্যে হয়তো একটা ভালো নির্বাচন দিয়ে যদি সরকার চলে যায়, তাহলেই মঙ্গল। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ সময় দিলেন এবং সমস্ত প্রশ্নের জবাব দিলেন। আমরাও ভারতবর্ষে বসে, বিশেষ করে আগরতলায় বসে আপনি যে কথাগুলি বললেন, তাতেও আমরা নিশ্চিত হলাম যে ওই দেশে এই মুহূর্তে সব শ্রেণীর মানুষ, কি সংখ্যাগরিষ্ঠ কি সংখ্যালঘু মানুষরা, তারা যথেষ্ট, যেহেতু ৮১% সম্পূর্ণ তারা সন্তুষ্ট বলছেন, তাহলে ধরে নিতে পারছি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু প্রত্যেকেই বেশ ভালোই আছেন, এবং আগামী ১৮ মাসের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে এইটুকুই থাক। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে নমস্কার। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের যারা শ্রোতা দর্শক আছেন তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর আরেকটি কথা বলে রাখি যে এগুলো কিন্তু আমাদের সবই আশাবাদ। আমরা সবাই আশায় ঘর বেঁধে আছি, দেখা যাক কি হয়। তবে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে ক্ষমতা গ্রহণ করুক, এবং এর আগে যে সংস্কারগুলো হাতে নিয়েছেন সেই সংস্কারগুলো যেন তারা সুসম্পন্ন করতে পারেন, এই কামনা করে আবারও আপনাদেরকে এবং খবরদার কথা নয় কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।